আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। প্রথমে চলুন শিরোনামগুলি দেখে নেওয়া যাক, তারপরে বিস্তারিত প্রতিবেদন রয়েছে। ফের সক্রিয় ইউনুস আমলে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা, অস্থির হয়ে উঠছে অপরাধ জগৎ। টিটন হত্যার নেপথ্যে আধিপত্য বিস্তার, হত্যা, চাঁদাবাজিসহ নানা অপরাধের একাধিক মামলা ছিল টিটনের বিরুদ্ধে। শেখ মুজিবের মুক্তির জন্য কমিটিতে সেক্রেটারি ছিলেন গোলাম আজম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাজধানীর অপরাধ জগতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে পুরনো আতঙ্ক। দীর্ঘদিন কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীরা সাম্প্রতিক সময়ে মুক্ত হয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রতিশোধ, আধিপত্য বিস্তার এবং পুরনো দ্বন্দ্বের জেরে তারা আবার সংঘবদ্ধ হচ্ছে, যার প্রভাব পড়ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। এই প্রেক্ষাপটেই আলোচনায় এসেছে নিউ মার্কেট এলাকার সাম্প্রতিক বহুল আলোচিত হত্যাকাণ্ড। গত মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ঘটনাটি ছিল পরিকল্পিত এবং দ্রুতগতির। কয়েক সেকেন্ডের মধ্যেই গুলি চালিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুলিবিদ্ধ অবস্থায় টিটনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে আতঙ্ক ছড়াতে হামলাকারীরা পালানোর সময় ফাঁকা গুলিও ছোড়ে বলে জানা গেছে। আধিপত্যের লড়াইয়ে রক্তপাত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ ছিল এলাকায় আধিপত্য বিস্তার। কারামুক্ত হওয়ার পর টিটন আবারও রায়ের বাজার ও হাজারিবাগ এলাকায় নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। এতে পুরনো প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সঙ্গে তার দ্বন্দ্ব নতুন করে তীব্র হয়ে ওঠে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, এই সংঘর্ষই শেষ পর্যন্ত হত্যাকাণ্ডে রূপ নেয়। কারামুক্তদের পুনরুত্থান। গোয়েন্দা সূত্র জানায়, ২০০১ সালে ঘোষিত শীর্ষ ২৩ সন্ত্রাসীর তালিকায় থাকা অনেকেই দীর্ঘ কারাবাস শেষে সম্প্রতি মুক্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই অপরাধ জগতে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে। একসময় যাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তাদের কেউ কেউ আবার এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মরিয়া। কেউ দেশে অবস্থান করছে, আবার কেউ বিদেশে বসেও নেটওয়ার্ক পরিচালনা করছে। নজরদারির ঘাটতি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তনের কারণে অপরাধীদের হালনাগাদ তথ্যভাণ্ডারে ঘাটতি তৈরি হয়েছে। ফলে অনেক পুরনো অপরাধী নজরদারির বাইরে থেকে যাচ্ছে। যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা নতুন করে তালিকা প্রস্তুত করছে এবং শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। ডিবির এক কর্মকর্তা বলেন, জামিনে বের হয়ে কেউ নতুন করে অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিচয় যাই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিশেষজ্ঞদের শঙ্কা। অপরাধ বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন কারাগারে থাকা অপরাধীরা মুক্তির পর আবার সক্রিয় হলে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে, কারণ তারা পূর্বের নেটওয়ার্ক ও প্রভাব কাজে লাগিয়ে দ্রুত সংগঠিত হতে পারে। তাদের মতে, কারামুক্ত ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিতর্কিত চুক্তি ঘিরে নতুন প্রশ্ন। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি নিয়ে বিশ্লেষকদের মধ্যে বাড়ছে আলোচনা। অভিযোগ উঠেছে, এই চুক্তির মাধ্যমে দেশের নীতি নির্ধারণী স্বাধীনতায় প্রভাব পড়তে পারে। প্রশ্ন উঠছে, চুক্তিতে বাতিলের সুযোগ থাকলেও কেন তা কার্যকর করা হচ্ছে না? কিছু বিশ্লেষক মনে করছেন, এটি দেশের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে একদিকে অপরাধ জগতের পুনরুত্থান, অন্যদিকে নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্ক, দুই মিলিয়ে অস্থিরতার এক নতুন চিত্র দেখা যাচ্ছে দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে। চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, শেখ মুজিবুর রহমানকে আগরতলার ষড়যন্ত্র মামলা থেকে মুক্তির জন্য জামায়াতে ইসলামী আন্দোলন করেছিল। মঙ্গলবার ২৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৩তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব দাবি করেন।
শাহজাহান চৌধুরী বলেন, মরহুম শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য যে ডাইরেক্ট অ্যাকশন কমিটি হয়েছিল সেই অ্যাকশন কমিটির সেক্রেটারি ছিলেন অধ্যাপক গোলাম আজম এবং জামায়াতে ইসলাম ছিল। সেই জোটের একটি সংগঠন আর জয়েন্ট সেক্রেটারি ছিল আব্দুস সামাদ আজাদ সাহেব। এই সংসদ সদস্য বলেছেন, আপনারা বলেছেন আমরা জঙ্গি। জনগণ ১২ তারিখের নির্বাচনের মাধ্যমে প্রমাণ করেছে জামায়াতে ইসলামী জঙ্গি সংগঠন নয়। জামায়াতে ইসলামীর ব্যাপারে শুধু এতটুকু বলতে চাই, ভুলে গেলে চলবে না ১৯৯৭ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃহত্তর বিরোধী দলের নেতা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলেন, অবরুদ্ধ করে ফেলে ফ্যাসিস্ট স্বৈরাচার যারা বাংলাদেশে জঙ্গি কায়েম করেছিল, তারাই বেগম খালেদা জিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজে অবরুদ্ধ করেছিল। আজ আমাদের মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে আছেন হুম্মাম কাদের, আমাদের সম্মানিত অর্থমন্ত্রী, চট্টলার কৃতি সন্তান, যার পরিবারে ওনার আব্বা নয় ওনার দাদা থেকেই সম্মান ওনারা পেয়ে আসছেন, সেরকম সম্ভ্রান্ত পরিবারের সন্তান উনিও। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল কলেজে ছিলেন। আজ সম্মানিত অর্থমন্ত্রী, আপনি স্বীকার করবেন সর্বপ্রথম টেলিফোন করেছিল মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। তিনি আরও বলেন, আমি শাহজাহান চৌধুরী, আমি তো জামায়াত শিবির, কিন্তু সেদিন আমরা জামায়াত শিবিরেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাউদ্দিন কাদের চৌধুরীর আহ্বানে আমরা উদ্ধার করেছিলাম। আজ স্বাধীনতার কথা বলা হয়, সর্বপ্রথম একটিমাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তানের স্বাধিকার কোন পথে আসবে এই ব্যাপারে সর্বপ্রথম পূর্ব পাকিস্তান থেকে যিনি বক্তব্য দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রফেসর গোলাম আজম। ১৯৭০ সালের নির্বাচন হল। নির্বাচনের পর সর্বপ্রথম একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সমস্ত পত্রিকা সাক্ষী, ট্রান্সফার টু পাওয়ার শেখ মুজিবুর রহমান। আমরা সেদিন বলেছিলাম, সংখ্যাগরিষ্ঠ হিসেবে আওয়ামী লীগকে যেহেতু জনগণ রায় দিয়েছে, তাই শেখ মুজিবের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। হাইকোর্টের নির্দেশের পর ত্রয়োদশ সংসদের জাতীয় সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করেছে নির্বাচন কমিশন ইসি। বুধবার ২৯ এপ্রিল রিটার্নিং অফিসার ও ইসির যুগ্ম সচিব মঈন উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত নারী আসনের এই প্রার্থীর মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২ মে। এর আগে গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর ৪:১৯ মিনিটে ইসি সংশ্লিষ্ট শাখায় এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম তার মনোনয়ন ফর্ম জমা দেন। সময় অতিক্রান্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি, যার ফলে তার নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ে। এরপরই তিনি উচ্চ আদালতে শরণাপন্ন হন। সোমবার ২৭ এপ্রিল আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে নির্দেশ দেন। এদিকে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে শূন্য আসনের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। যে ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিতরা হলেন সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলি, মুসাদ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নীলোফার চৌধুরী মণি, নিপুণ রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপুন, শওকত আক্তার পাপুন, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা। এছাড়া স্বতন্ত্র জোট থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন জুই। জামায়াত জোটের নির্বাচিতরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্দিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহবুবা সিদ্দিকা, সাজিদা সামাদ, শামসুন নাহার, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।